প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা কঠিন পদার্থের গলনাঙ্ক এবং তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় দেখে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা তোমাদের বইয়ের ঠিক তার পরবর্তী এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষা নং 6, এই পরীক্ষা নং 6 যে বরফের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের যে গ্রাফ সংক্রান্ত তথ্য রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফাংশন কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা গ্রাফ আঁকতে পারি। ধরো আমি এখানে একটা ফাংশন ধরে নিলাম যে y ইজ ইকুয়ালস টু 2x। এখানে এক্সটাকে বলা হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন চলক মানে কি, আমি এক্স এর যে কোনো মান এখানে বসাতে পারবো এবং সেই অনুযায়ী আমি কি পাবো, ওয়াই এর মান পাবো। এজন্য ওয়াইকে বলা হচ্ছে অধীন চলক। তাহলে এই ফাংশনটা অনুযায়ী আমি যদি এক্স এর কিছু মান নেই, ধরো এক্স এর আমি কিছু এখানে মান নিতে চাচ্ছি, ধরো এক্স এর মান আমি নেব 1, এক্স এর মান 2, কিংবা এক্স এর মান 3 বা 4, তাহলে সেই অনুযায়ী আমি ওয়াই এর মান পাবো। তাহলে এখানে ফাংশনটা কি, ওয়াই ইজ ইকুয়ালস টু 2x, তাই তো? তাহলে যখন আমি এখানে মান বসাবো, ধরো ওয়াই ইজ ইকুয়ালস টু 2x যেহেতু, তাহলে এক্স এর মান যখন 1, তাহলে ওয়াই এর ভ্যালু কত, 2। আবার যেহেতু ওয়াই ইজ ইকুয়ালস টু 2x, এক্স এর মান যখন 2, তখন ওয়াই এর মান কত, 4। তাহলে আমরা এখানে মানটা বসাতে পারি যে এটা হবে 2, এটা হবে 4, এটা হবে 6, এটা হবে 8। এবার এই অনুযায়ী আমি একটা গ্রাফ আঁকবো। আমার এদিকটাতে রয়েছে এক্স, এদিকটাতে রয়েছে ওয়াই। তো ধরো যখন এক্স এর মান 1, এই মানটা নিয়ে আমরা কাজ করছি। এটা হচ্ছে 1, 2, 3, 4, এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে একটু খেয়াল করে দেখো যে যখন আমাদের এক্স এর মানটা হচ্ছে 1, তখন ওয়াই এর মানটা কত, 2। তার মানে এদিকে 1 এক্স বরাবর, এদিকে 2, তাহলে এটা একটা বিন্দু। আবার এক্স এর মান যখন 2, তখন ওয়াই এর মান কত, 4, তাহলে 2 আর এই বরাবর আসবে 4, তার মানে এই বিন্দুটা। আবার এক্স এর মান যখন 3, ওয়াই এর মান কত, 6, এখানে 3 আর এই পাশ বরাবর আসবে 6, এই ভ্যালুটা। এক্স এর মান 4, তখন ওয়াই এর মান হচ্ছে 8, তাহলে 4, 8, এই বিন্দুটা। তাহলে খেয়াল করে দেখো এই বিন্দুটা দিয়ে আমি যে গ্রাফটা পাবো, এই গ্রাফটা কীরকম দেখতে। এই গ্রাফটা, এটাকে যদি আমি মূল বিন্দু বলি, এটা মূল বিন্দুগামী একটা গ্রাফ, ঠিক আছে? এই ধরনের ফাংশনটাকে বলা হচ্ছে y ইজ ইকুয়ালস টু mx আকৃতির গ্রাফ, যেখানে x হচ্ছে স্বাধীন চলক, y অধীন চলক এবং m হচ্ছে তার ঢাল। আচ্ছা, আমরা সেই সংক্রান্ত আলোচনায় যাচ্ছি না। একটু খেয়াল করে দেখো যে এই ধরনের গ্রাফগুলোতে যখন y এবং x এর মধ্যে সম্পর্কটা কি, y ইজ ইকুয়ালস টু 2x, তার মানে y ইজ প্রপোর্শনাল টু x, তার মানে x এর মান যখন বাড়বে y এর মানও তখন বাড়বে, বা x এর মান যখন কমবে y এর মানও তখন কমবে। এবং আমাদের গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা হবে মূল বিন্দুগামী একটা সরল রেখা। এটা হচ্ছে আমাদের মূল বিন্দুটা, এই মূল বিন্দুগামী সরল রেখা হচ্ছে, ঠিক আছে? তাহলে x এর একটা নির্দিষ্ট মানের জন্য যেহেতু x y পরস্পরের সমানুপাতিক, এবং এখানে সমানুপাতিক ধ্রুবকটাকে তুমি বলতে পারো এটা কত, এটা হচ্ছে 2। তাহলে তুমি এক্স এর যা মান সেখানে দিবে, ওয়াই এর মানটা কি হয়ে যাবে, তার দ্বিগুণ হয়ে যাবে এবং মূল বিন্দুগামী একটা সরলরেখা পাবে। এবার এটা বাদ। এবার ধরো আমি নতুন একটা ফাংশন তোমাকে দিচ্ছি, ধরো ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। এই ফাংশনটা অনুযায়ী আমি যদি একটা গ্রাফ বানাতে চাই, তাহলে আমি আবার কি একটা গ্রাফ আঁকলাম এখানে এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই। তাহলে এবার ধরো এক্স এর মান 1, 2, 3, 4, যাই মান বসাই না কেন, যেহেতু আমার ফাংশনটা কি y ইজ ইকুয়ালস টু 5, তাহলে 1, 2, 3, 4, 5, এটা ধরো 5। তাহলে x এর মান 1 হলে y এর মান 5, x এর মান 2, 3, 4 যাই হোক না কেন y এর মানটা কত হবে, y এর মানটা হবে 5। তাহলে রেখাটা কিরকম হবে, রেখাটা হবে x অক্ষের সমান্তরাল একটা রেখা, তাই তো? এই বিন্দুগুলোকে ছেদ করে যেহেতু আমরা রেখাটা আনি, তাহলে এটা এক ধরনের রেখা যেটা কি x অক্ষের সমান্তরাল, এটা আরেক ধরনের রেখা যেটা কি মূল বিন্দুগামী। এই দুই ধরনের গ্রাফ আমাদের এখনকার টপিকটাতে আমরা আলোচনা করব বা পড়ব। তাহলে তুমি কি দেখতে পেলে, তুমি এই ধরনের গ্রাফটাতে দেখতে পেলে যে এক্স এর মানের সাপেক্ষে ওয়াই এর মান কি একটা নির্দিষ্ট হারে পরিবর্তিত হচ্ছে, তাই তো? দ্বিগুণ হারে। তার মানে y ইজ ইকুয়ালস টু 2x হয়, x এর আমি যা মান দিব y এর মান কি হবে, তার দ্বিগুণ হবে, তাই তো?
আর পরবর্তী গ্রাফটাতে আমি তোমাকে দেখালাম কি যে এক্স এর আমি যাই মান দিই না কেন সেটা কি হবে, সেটা ওয়াই এর মানে কোনো প্রভাব ফেলবে না, কারণ ওয়াই ইজ ইকুয়ালস টু 5। তার মানে এক্স এর মান 1 হলেও ওয়াই কত 5ই থাকছে, 2 হলেও 5, 3 হলেও 5, 4 হলেও 5। এখানে এক্স এর মান কি কোনো তাৎপর্য বহন করছেই না। এবার তাহলে চলো আমরা আমাদের টপিকটাতে চলে আসি। এই টপিকটাতে আমরা কি করব, কয়েক টুকরা বরফ নিব, বরফ নিয়ে সেটাকে বিকারে নিব, নিয়ে ধীরে ধীরে তাপ প্রদান করব এবং থার্মোমিটারের সাহায্যে সারাক্ষণ এর তাপমাত্রাটা আমরা পরিমাপ করব। তাহলে আমরা ধরে নিই চলো যে কঠিন যে বরফ খণ্ডগুলো রয়েছে তার প্রাথমিক তাপমাত্রাটা হচ্ছে -40°C। আচ্ছা, যদি -40°C হয় সেই অনুযায়ী আমরা যদি আগাই, এদিক বরাবর আমাদের এক্স অক্ষ, এদিক বরাবর ওয়াই অক্ষ, এবং ওয়াই অক্ষ বরাবর আমি তাপমাত্রা নির্দেশ করছি, আর এক্স অক্ষ বরাবর আমি নির্দেশ করছি সময়ে, যে আমি কত সময় ধরে তাপ দিব। একদম যখন শুরু, একটু খেয়াল করো, একদম যখন শুরুটা কত -40°C থেকে, কারণ আমি বলেই এসেছি আমার এখানে বরফটার তাপমাত্রা কত, শুরুতে -40°C। এরপর যখন আমি ধীরে ধীরে তাপ প্রদান করব, তাপ দেওয়ার সাথে সাথে কি হবে, কঠিন অবস্থার এই যে বরফটা তার তাপমাত্রাটা বাড়তে থাকবে, তাই তো? তার মানে ধরো এইখানে সময়টা হচ্ছে আমাদের 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, আমি ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি, তাই তো? তো আমি যখন 10 সেকেন্ড তাপ দিলাম তখন বরফটার তাপমাত্রা বাড়বে, -40 থেকে ধরো -30-এর দিকে গেল। 20 সেকেন্ডে আসার পরে সেটা ধরো হয়ে গেল -20°C। এরকম 30 সেকেন্ডে আসলাম, 40 সেকেন্ডে আসলাম, তখন ধরো তাপ বাড়তে বাড়তে বরফের তাপমাত্রাটাও বেড়ে গিয়ে হলো 0°C। তাহলে ওই অবস্থাটুকুতে গ্রাফটা দেখতে হবে এরকম। খেয়াল করে দেখো, একটু আগেই কিন্তু আমি তোমাকে y = 2x যে গ্রাফটা দেখিয়েছি সেটা এরকম ছিল দেখতে, তাই তো? তার মানে সময়ের সাথে সাথে তাপমাত্রার কি, যেহেতু আমি তাপটা একটা নির্দিষ্ট হারে তাপ দিচ্ছি, তাপটা যেহেতু আমার কনস্ট্যান্ট হারে হচ্ছে, বা ওইখানে যে বিকারটা বা বরফটা একটা নির্দিষ্ট হারে তাপটা পাচ্ছে, তাহলে সময়ের সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধির যে সম্পর্কটা সেটা কি হবে, এরকম মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। ক্লিয়ার? তাহলে -40°C থেকে এবার এই সময়টাতে আসার পরে আমি এক্স অক্ষে তোমাদের বোঝার সুবিধার্থে একটু দাগ কেটে দিই। ধরো এই জায়গাটাতে আসলো যখন, তখন সে এই বিন্দুটাতে পৌঁছালো, এবং এই বিন্দুটা কি ইন্ডিকেট করছে এখানে খেয়াল করে দেখো, 0°C। তার মানে এত সময় পর্যন্ত তাপ দেওয়ার পরে, এই সময়টা পর্যন্ত তাপ দেওয়ার পরে সে 0°C তাপমাত্রার বরফে পরিণত হয়েছে। তাহলে এই বিন্দুটার নাম দিচ্ছি ভাইয়া এ বিন্দু, এবং এই বিন্দুতে এসে বরফটা -40 থেকে কত 0°C বরফে পরিণত হয়েছে। ঠিক 0°C যখন বরফটা পৌঁছাবে তখন কি তুমি তাপমাত্রা আরো বাড়াবে, এবং তখনই কঠিন বরফটা গলতে গলতে কি তরল পানিতে পরিণত হবে। এবং কতক্ষণ এই ঘটনা ঘটবে খেয়াল করে দেখো, এই সময় পর্যন্ত তোমার বরফের তাপমাত্রাটা, মানে ওই অবস্থার তাপমাত্রাটা 0°C থাকবে, যে কথা আমি গত 2 ভিডিও ক্লাস ধরে বলে আসছি, যে যখন অবস্থার পরিবর্তন ঘটে তখন কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে না। তার মানে হচ্ছে কি, তার মানে যে এই 0°C তাপমাত্রাই সমস্ত বরফটা পানিতে পরিণত হবে, আর এই 0°C তাপমাত্রাটাই হচ্ছে বরফের গলনাঙ্ক। আচ্ছা, কেন এবি রেখাটা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা হলো, এই রেখাটা এরকম কেন হলো? তার কারণটা হচ্ছে যে আমি এখন এখানে ধরো 40 সেকেন্ড ছিল আমার এখানে সময়টা, এরপরে 50 সেকেন্ড, 60, 70, 80, 90 সেকেন্ডে আসার পরে, এই 90 সেকেন্ড মানে 40 থেকে 90, তার মানে টোটাল 50 সেকেন্ডে আমার পুরো বরফটা গলে পানিতে পরিণত হয়েছে, কিন্তু তাপমাত্রা কি 0°C ছিল। তার মানে তুমি যদি একটু আগের মতন এই গ্রাফটাকে চিন্তা করো, ওই যে একটু আগে দেখিয়েছিলাম y = 5, তার মানে এক্স এর যাই ভ্যালু হোক না কেন, 40 হোক, 50, 60, 70, 80, 90 যাই হোক না কেন, এই ভ্যালুতে কি কোনো চেঞ্জ হবে না, কারণ এই তাপমাত্রাটা কি যতক্ষণ না পুরোপুরি বরফ গলে পানিতে পরিণত হচ্ছে ততক্ষণ এই তাপমাত্রাটা ফিক্স থাকবে। এজন্যই এবি রেখাটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন এখান থেকে এটা এরকম হলো এবং কেন এটা এক্স অক্ষের সমান্তরাল হলো। আমি তাহলে এই জিনিসটাকে একটু মুছে ফেলি।
আর আমরা একটু লেজার পয়েন্টারে চলে যাই যাতে করে দেখতে সুবিধা হয়। তাহলে -40 থেকে তাপমাত্রা বাড়তে বাড়তে এই বিন্দুতে এসে 0 ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছিল। এরপরে এবি রেখাতে তার কি তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সে কনস্ট্যান্টলি তাপ পেয়েছে। এখানে সময় যত যাচ্ছে তাপ তো বাড়তেই থাকবে, তাই না? তাপ দেয়া তো আমি বন্ধ করে দেইনি। এবং গলনাঙ্কের তাপমাত্রায় এই যে আমি সরল রেখাটা পেলাম, এবি সরল রেখাটা, এই সরল রেখাটাকে বলা হয় গলনাঙ্ক রেখা। এবং এই বরাবর সম্পূর্ণ বরফটা গলে পানিতে পরিণত হয়। এখানে সম্পূর্ণ বরফের গলানোটা দেখানো হয়নি, বাট আমরা বুঝতে পেরেছি আশা করি যে যখনই এখান থেকে এতটুকু, এই সময়টুকু আমি একটু আগে দেখাচ্ছিলাম 40 থেকে 90 সেকেন্ড, এই 50 সেকেন্ডের মধ্যে পুরো বরফ খণ্ডটা গলে পানিতে পরিণত হয়ে গেছে। কিন্তু বরফ গলা শুরু হয়েছিল কখন? এ বিন্দুতে এসে, যখন সে -40 -20 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস আসলো, তখন বরফ গলা শুরু হয়েছিল। আর বি বিন্দুতে এসে পুরোপুরি বরফটা গলে পানিতে পরিণত হয়ে গেছে। আর এ বি রেখাটাকে বলা হচ্ছে কি গলনাঙ্ক রেখা। এবং এই রেখাটা বরাবর কি হয়? এই রেখা বরাবর বরফ এবং পানি উভয়ই অবস্থান করে। এটাকে আমরা বলছি কি বরফের গলনাঙ্ক রেখা। এই রেখা বরাবর কি হচ্ছে? বরফ এবং পানি উভয়ই অবস্থান করছে। কিরকম? ধরো এটা ছিল 40 সেকেন্ডের অবস্থা, 40 থেকে 50 বা 60-এ তুমি গেলাম। এই 20 সেকেন্ডে কি কিছু অংশ বরফ, কিছু অংশ পানি। তারপরে 70, 80, 90 সেকেন্ড পর্যন্ত গেলাম যখন, তার মানে এই পুরো 50 সেকেন্ডে পুরো বরফ খণ্ডগুলো গলে পানিতে পরিণত হয়েছে। এই জন্য এ বি রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কোনো পরিবর্তন ঘটেনি। আচ্ছা, এতটুকু বুঝলে এখন তুমি বাকি গ্রাফটাও বুঝতে পারবে। বি বিন্দুতে আসার পরে তাহলে বরফ খণ্ডগুলো যতগুলো ছিল সমপরিমাণ পানিতে পরিণত হয়ে গেছে। তার মানে এ বিন্দুতে তুমি পাচ্ছ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, আর বি বিন্দুতে তুমি পাচ্ছ কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এবার তুমি যখন আরো তাপমাত্রা বাড়াবে, আরো তাপ দিতে থাকবে, ধরো এই বরাবর তোমার ছিল কত 90 সেকেন্ড, তাই না? এরপরে 100, 110, 120, 30, 40 এরকম কি সময় বাড়ছে, মানে কি তুমি তাপ বাড়াচ্ছ। তখন এই যে খেয়াল করে দেখো, এই বরাবর এসে আমার কি বি বিন্দু থেকে গ্রাফটা কিরকম হলো, আবার খেয়াল করে দেখো এখানে কি আবার ঢালু হয়ে গেল গ্রাফটা বি থেকে সি পর্যন্ত। তার মানে এই 90, 100, 110, 120, 130 সেকেন্ড এতটুকু সময় কি ঘটনা ঘটেছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানিটা ছিল সেটা এখন 0 ডিগ্রি সেলসিয়াসের আর নেই, সেটা এখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। মাঝে সে 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 60, 80 ডিগ্রি সেলসিয়াসের পানিতেও পরিণত হয়েছিল। ঠিক আছে? আর যেহেতু আমি তাপ একই হারে দিচ্ছি, তার মানে সময়ের সাথে সাথে এখানে আমি তাপমাত্রাটার বৃদ্ধিটা দেখতে পাচ্ছি। তাহলে এখন সবার কাছে আশা করি জিনিসটা ক্লিয়ার যে এ বিন্দুতে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, বি বিন্দুতে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, আর সি বিন্দুতে সে হয়ে গেল কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। ওকে, এরপরে আমরা তো তাপ দেওয়া বন্ধ করিনি, তাপ রয়েছেই এই পুরো অংশে। এই যে বিসি অংশটাতে কি পানি অবস্থান, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি এখানে ছিল, এরপরে বিসি এই পুরো জায়গায় পানিই ছিল, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাপমাত্রার বৃদ্ধি পেয়েছে। এরপরে আবার যখন আমি এই যে 130 সেকেন্ড থেকে আবার ধীরে ধীরে বাড়তে 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 ধরো এই পয়েন্টটাতে আসলাম, এখানে ধরো 250 সেকেন্ড হয়ে গেছে আমাদের। তার মানে 130 থেকে 250, এই 120 সেকেন্ডে এই 100 ডিগ্রি সেলসিয়াসের পানিটা যখন সি বিন্দুতে আসলো, তখন সে কি হবে? বাষ্পে পরিণত হবে, তাই তো? কিন্তু পুরো পানিটা কি একই সময় বাষ্পে পরিণত হবে না। যত সময় ধীরে ধীরে আগাবে, সামনের দিকে যাবে, তত কি এটা সামনের দিকে আগাতে থাকবে। এবং খেয়াল করে দেখো এখানকার তাপমাত্রাটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসই রয়েছে। এর মানেটা হচ্ছে যে পানি যখন 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হলো বা তাপমাত্রায় উন্নীত হলো, এরপরে এই পানিটা কি বাষ্প হওয়া শুরু করবে। কিন্তু যতক্ষণ না পুরো পানিটা বাষ্পীভূত হবে, ততক্ষণ পর্যন্ত আমার তাপমাত্রাটা ফিক্স থাকবে, সেটা 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে। ঠিক আছে? তার মানে তুমি যত সময় তাপ দাও না কেন, তাপমাত্রার আর পরিবর্তন হবে না যতক্ষণ না পুরো পানিটা পুরোপুরি বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে এই পয়েন্টে আমি কি পাবো? এই পয়েন্টে আমি পাবো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প।
খেয়াল করে দেখো, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য কিংবা সৃজনশীলের জন্য। তাহলে এই পয়েন্টে, এ পয়েন্টে 0°C তাপমাত্রার বরফ, এই পয়েন্টে 0°C পানি, এখানে 100°C পানি, আর এখানে হচ্ছে 100°C তাপমাত্রার বাষ্প, তাই তো। আর এই 100°C তাপমাত্রায় যেহেতু সমস্ত পানি জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, তাহলে এটাই কি পানির স্ফুটনাঙ্ক। এবং এই সিডি রেখাটাকে আমি একটু ক্লিয়ার করে দিই এই জিনিসটা। হ্যাঁ, এই সিডি রেখাটাকে আমরা কি বলবো, এখানে যেহেতু বাষ্প পাচ্ছি এটাই হচ্ছে কি পানির স্ফুটনাঙ্ক রেখা। আর এই রেখা বরাবর সময়ে পানি কি করে, পানি এবং জলীয় বাষ্প উভয়ই একই সাথে অবস্থান করে, এটা খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত আমরা সবাই বুঝে গেছি আশা করি। এরপরে আমি যদি আরো তাপ বাড়াই, আমি তো এখন মাত্র এই অবস্থায় এই সময়টাতে এসেছি, তাই না? শুরু থেকে শুরু করে 250 সেকেন্ড সময় ধরে নিলাম। এরপরে যদি আমি তাপমাত্রা আরো বাড়াই, কি হবে? এবার আবার কি করবে, এটা স্লোপ আকৃতিতে মানে ঢালু হয়ে আবার বাড়তে থাকবে রেখাটা। কেন? কারণ ধরো তুমি 250 থেকে 260, 70, 80, 90 সেকেন্ডে গেলে, এই বরাবর কি এখানে ছিল পানি, এখানে বাষ্প 100°C, এরপরে 110, 120, 130, 140°C বাষ্পে সে পরিণত হবে। এবং বাষ্প তাপমাত্রা যত এদিকে বাড়ছে, কি বাষ্পের তাপমাত্রাও তত বাড়তে থাকবে। এবার তাহলে আমরা কি করলাম, যে আমরা পুরো জিনিসটাই বুঝতে পারলাম যে -40°C পানিটা কি এখানে 0°C -40°C বরফটা 0°C বরফ হয়েছিল তাপমাত্রা বাড়াতে বাড়াতে, তখন রেখাটা কি এরকম মূলবিন্দুগামী সরল রেখা। এরপরে সে AB এক্স অক্ষের সমান্তরাল রেখা যেটা, সেটা কি, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। এখানে কি সে 0°C তাপমাত্রা পানিতে পরিণত হলো। এরপর আবার বাড়তে বাড়তে এই সময়টাতে এসে কি সে 100°C তাপমাত্রা পানিতে পরিণত হলো। এরপরে CD হচ্ছে কি পানির স্ফুটনাঙ্ক রেখা, ডি বিন্দুতে এসে সে কি করলো, ডি বিন্দুতে এসে সে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হলো। এরপর তাপমাত্রা আমি আরো বাড়ালাম, মানে তাপ আরো বাড়ালাম, 250 সেকেন্ড থেকে 290 সেকেন্ডে চলে গেলাম। তখন কি 100°C বাষ্প ধীরে ধীরে 110, 120, 130, 140°C বাষ্পে পরিণত হলো। তাহলে এই জিনিসটাকেই আমরা কি, এবার এখানে আমি কিছু কিছু জিনিস তোমাকে পয়েন্ট আকারে দেখাবো। এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা নোট করবে, যে যখন 0°C তাপমাত্রায় পৌঁছায় তখন কঠিন বরফ গলনের মাধ্যমে তরল পানিতে পরিণত হচ্ছে। কঠিন পদার্থ বরফ গলনের পুরো সময় তাপমাত্রাটা 0°C থাকে, এটা আমি একটু আগেই বলছিলাম। এবং এই 0°C তাপমাত্রায় সমস্ত বরফ পানিতে পরিণত হয়, অর্থাৎ 0°C হচ্ছে কি বরফের গলনাঙ্ক। আর গলনাঙ্কের তাপমাত্রার যে সরলরেখাটা আমরা পাচ্ছি তাকে বলা হচ্ছে গলনাঙ্ক রেখা। AB হচ্ছে এখানে গলনাঙ্ক রেখা, এটা। এবং এই রেখা বরাবর বরফ পানি উভয়ই অবস্থান করে। আচ্ছা, পানির স্ফুটনাঙ্ক 100°C এবং CD রেখাটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা। এবং এই বরাবর কি হচ্ছে, পানি জলীয় বাষ্প, পানি এবং জলীয় বাষ্প উভয় অবস্থায় অবস্থান করছে সে। এবার আমি উল্টা কাজটা যদি করি, তুমি যদি এটা বুঝে থাকো যেটা আমি বোঝালাম, তাহলে উল্টাটা বোঝা তোমার জন্য কোনো ব্যাপারই না। এখানে আমরা উল্টা কাজটা করব। কি করব, পানির বাষ্পটাকে এবার শীতল করে করে ধীরে ধীরে তরল পানি বানাবো, তারপরে তরল পানি থেকে ধীরে ধীরে বরফ বানাবো, অর্থাৎ উল্টা কাজটা হবে। আবার এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এই বরাবর তাপমাত্রা উপরের দিকে উঠলে তাপমাত্রা বাড়ে, আর নিচের দিকে নামলে কি তাপমাত্রা কমে, এটা আমরা বুঝি। এক্স অক্ষ বরাবর সময়। এবার দেখো 140°C তাপমাত্রার জলীয় বাষ্প ছিল শুরুতে। এরপরে এই জলীয় বাষ্পকে যখন শীতল করা হচ্ছে বা ঠান্ডা করা হচ্ছে, সেটা কমে কি 140 থেকে 100°C চলে আসলো, ঠিক আছে। এবং তখন জলীয় বাষ্পটা কি যখন 100°C আসলো, সে কি আর জলীয় বাষ্প থাকবে না, সে ধীরে ধীরে পানিতে পরিণত হওয়া শুরু করবে। কেন? কারণ এক্স অক্ষ বরাবর এবার আমি যে সময়টা দেখছি এটা হচ্ছে ঠান্ডা করার সময়, আর এর আগে যেটা দেখেছি এর আগের গ্রাফে সেটা হচ্ছে কি উত্তপ্ত করতে প্রয়োজনীয় সময়, তাই তো। তাহলে এই বরাবর কি হবে, আমি জানি যে 140 থেকে 100°C বাষ্পে সে পরিণত হয়েছে। এবার সে এই অক্ষ বরাবর এই অংশটুকুতে কি 100°C বাষ্প, এই বিন্দুটা। এরপরে তাপমাত্রা কমছে কমছে কমছে, এখানে তাপ কমছে কিন্তু তাপমাত্রা আর কমছে না, এই জন্য এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা। এই পয়েন্টটাতে আসলে সে কি 100°C তাপমাত্রার পানিতে পরিণত হবে, তাই তো।
তারপরে আবার ধীরে ধীরে কমবে, ধরো 80°C পানি, 60, 40, 20°C পানি, যখনই সে 0°C পানি হবে এই বিন্দুটাতে এসে, এরপরে যদি আমি আরো ঠান্ডা করি, আরো ঠান্ডা করলে কি হবে, এই বরাবর সে আবার এক্স অক্ষের সমান্তরাল দিকে সামনের দিকে আগাতে থাকবে। কারণ কি, এই অবস্থায় 0°C পানিতে পরিণত হওয়ার পরে তুমি যতই ঠান্ডা করো না কেন, তাপমাত্রা, পানির তাপমাত্রা আর কমবে না, কারণ এটা তার কি গলনাঙ্ক। এবার সে কি কঠিন বরফে পরিণত হওয়া শুরু করবে, যেহেতু তুমি ঠান্ডা করছো তাকে, পানিটাকে। তাহলে 0°C তাপমাত্রার পানি এই বিন্দু পর্যন্ত এসে 0°C তাপমাত্রার বরফে পরিণত হচ্ছে। এবার এটাকে বলা হচ্ছে কি, মানে আমরা গলনাঙ্ক রেখাগুলো চিনি এখন, গলনাঙ্ক রেখা, তারপরে বাষ্প রেখা চিনি, যাই হোক। এরপরে যদি আমি আরো ঠান্ডা করি তাকে, এই 0°C বরফটা ধীরে ধীরে -10, -20, -30, -40°C বরফে পরিণত হলো। তাহলে আমরা পুরো জিনিসটাকে উল্টা করে দেখার পরে বুঝতে পারলাম কি, যে শুরুতে আমরা কি করেছি একটু আগের গ্রাফে, 40°C, -40°C তাপমাত্রার বরফকে পানিতে তারপরে বাষ্পে পরিণত করেছি। এরপরে এই গ্রাফটাতে উল্টা কাজটা করেছি, 140°C বাষ্প, 100°C বাষ্প, 100°C পানি, এরপরে পানির তাপমাত্রা কমে কমে 0°C পানি, এরপরে 0°C বরফ, আবার এই বিন্দুতে এসে -40°C বরফ। আশা করি তোমরা এখানে যে দুটো টপিক খুব ভালোভাবে দেখানো হলো, একটা হচ্ছে কি বরফে তাপ প্রদান করা এবং সেই সংক্রান্ত লেখচিত্র, আরেকটা কি জলীয় বাষ্পকে শীতল করা এবং সেই সংক্রান্ত লেখচিত্র। এবং এর মাধ্যমে এই দুইটা গ্রাফ কিন্তু আমি বারবার বলছি, এটা আমাদের সৃজনশীলের জন্য বা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমাকে এই রেখাগুলোকে বুঝতে হবে, এই বিন্দুগুলোর অবস্থান বুঝতে হবে, যে কোন বিন্দুতে পানি কিংবা বাষ্প কিংবা বরফ, কোন রেখাটা কি নির্দেশ করছে এটা তোমাকে বুঝতে হবে। যেমন এই রেখাটা জলীয় বাষ্প পুরোটাই, এই রেখা বরাবর কি জলীয় বাষ্প আছে, পানিও আছে, আবার এই রেখা বরাবর কি পুরোটা পানি, এই বরাবর কি পানি আছে, বরফও আছে, আর এই বরাবর কি পুরোটা বরফ। এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।